ভিউয়ার্স, আমি কিন্তু পাহাড়ের উপর উঠে গিয়েছি, কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টি নেমেছে আর পাহাড় পুরোটা কাদা হয়ে গেছে। কলমাকান্দা বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট কলমাকান্দা। ভারতের মেঘালয়ের কোল ঘেঁষে অবস্থিত এই কলমাকান্দা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা নেত্রকোনায় অবস্থিত, যেখানে গেলে দেখতে পাবেন সীমান্তে অবস্থিত চন্দ্রডিঙা পাহাড়, পাতলা বন, মমিনের টিলা, দেশের শেষ প্রান্তে অবস্থিত 7 শহীদের মাজার এবং অসম্ভব সুন্দর সবুজে ঘেরা নয়নাভিরাম গোপালবাড়ি পাহাড় সহ দুর্গাপুরের বিজয়পুর চীনামাটির পাহাড়। আজকের ভিডিওতে দেখবেন একদিনে কিভাবে খুব কম খরচে কলমাকান্দায় ঘুরবেন, কোথায় থাকবেন, কি খাবেন, এই সকল বিষয়ে একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। কলমাকান্দার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় মহাখালী থেকে রাত ঠিক 10:30টার সালমান পরিবহনে। মনে রাখবেন, মহাখালী থেকে কলমাকান্দার উদ্দেশ্যে শেষ বাস এটি, তাই যোগাযোগ করে আগে টিকিট বুকিং করে রাখাই ভালো। এই যাত্রায় আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 450 টাকা। রাত 1টায় একটা সাধারণ হোটেলে 20 মিনিটের যাত্রা বিরতি দিয়ে মাঝরাত প্রায় 4টায় আমাদের নামিয়ে দেওয়া হয় কলমাকান্দা বাস স্ট্যান্ডে। সেখানে প্রায় 1.5 ঘন্টা পায়চারি করে হোটেলে সকালে নাস্তা সেরে নেই। ভোর 5:30টায় চলে আসে আমাদের পরিচিত বাইকার রুবেল ভাই। তিনি আজকে বাইকে করে কলমাকান্দার সকল স্পট ঘুরে দেখাবেন। আমাদের প্রথম গন্তব্যস্থল পাঁচগাঁও গ্রামের চন্দ্রডিঙা পাহাড়, যেটি সীমান্তে অবস্থিত। ভোরের আলো ফোটার সাথে সাথে হালকা ঠান্ডা বাতাসে আমরা চলতে থাকলাম সীমান্তের উদ্দেশ্যে। প্রায় 40 মিনিট পর আমরা পৌঁছে যাই পাঁচগাঁও। তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি চন্দ্রডিঙা পাহাড়ের এদিকে। আর এখানে যাওয়ার পথে ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, ওগুলো কিন্তু সব ভারতের পাহাড় এবং এখন কিন্তু ওখানে ঢোকা নিষেধ। বাট আমরা এসেছি একদম সকাল সকাল। আপনারা যদি সকাল 6টার মধ্যে যদি আসতে পারেন তাহলে কিন্তু ওখানে ঢুকতে পারবেন, বাট একটু কেয়ারফুল থাকতে হবে, যদি বিজিবি থাকে আপনারা কিন্তু বের করে দিবে। তো এখনও কিন্তু সূর্য ওইভাবে উঠেনি, আমরা এখন ভিতরের দিকে যাব, যেহেতু এখনও বিজিবি হয়তো আসেনি, গেলে বুঝতে পারবো। তো এখানে কিন্তু ওই পাশে একটা ব্যারিকেড দেওয়া এবং এখানে একটা দেওয়া। এখানে এমনি নর্মাল লোকাল মানুষেরা থাকে, বাট যদি আমরা যাই, যারা পর্যটক আছি, তারা গেলে কিন্তু অনেক সময় সমস্যা করে, ভিতরে বিজিবি থাকবে। আর দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কি অসাধারণ পাহাড়। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ভিতরের দিকে চলে এসেছি। হ্যাঁ, এখানে এই যে দোকানও আছে। তো এখানকার লোকাল যারা মানুষ তারা কিন্তু এখানে দোকানপাট ঘরবাড়ি সব আছে, কিন্তু পর্যটকদের এখানে ঢুকতে দেয় না। এই যে এই দিকটাতেই হলো কি মানুষদের সাধারণত আসতে দেয় না। যে আমরা এখন যেখানে যাচ্ছি, এখানে যদি এখন যদি বিজিবি থাকে তাহলে কিন্তু ধরবে তো ধরবেই, আমার ভিডিওগুলো ডিলিট করে দিবে। তো আমরা যদি রিস্ক নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, পিছনে দেখতে পাচ্ছেন এখানে এগুলো হলো মেঘালয়ের পাহাড়, এগুলো মূলত ভারতে পড়েছে। আর আমরা কিন্তু এর ভিতরে যেতে পারবো না। এখানে কিন্তু অলরেডি লোকাল যারা আছে তারা কিন্তু অলরেডি বলা শুরু করেছে চলে যেতে। তো আমরা এখন চলে যাব। এখানে কিছু ছবি তুললাম এবং সাথে সাথে চলে যাব, কারণ এখানে রিস্ক আসলে। যদিও মানে এই জায়গাটা একদম এখন বন্ধ, 5 আগস্টের পর থেকে এই জায়গাটা বন্ধ আছে, কেউই যেতে পারে না। তো আমরা এখন আর এখানে থাকবো না। তো আমরা এখন এই চন্দ্রডিঙা পাহাড়ের এখান থেকে বের হয়ে যাব। আর আসলে খারাপ লাগে যে এই পাহাড়গুলো পিছনে, এগুলো কিন্তু সব ভারতের মধ্যে পড়েছে। তো আমরা যেহেতু মানে বাংলাদেশে জাস্ট সমতল ভূমিটা পেয়েছি, আর কিছুই কিন্তু পাইনি। আর এখানে এসে একটু ছবি তুলবো, ভিডিও করবো, ওটাও নেই আসলে। কারণ এখন মানে 5 আগস্টের পর থেকে মোটামুটি বলা যায় এই জায়গাগুলো, বর্ডার এরিয়াগুলো একদম বন্ধ। তো আমাদের লাক আসলে অনেক খারাপ। আর এই যে এই বাসটা যে পার হলাম, এখানে কিন্তু আপনারা আসতে পারবেন, ছবি টবি তুলতে পারবেন, বাট এই বাসটা পার হলে ওই পাশে কিন্তু ঝামেলা করে। আর যদি সকালে আসেন তাহলে তখন আর কি পারবেন। আর চারপাশে দেখেন একদম খালি। আর ওই যে পাহাড়গুলো কি বিশাল বিশাল মেঘালয়ের পাহাড়।
তো এই চন্দ্রডিঙা পাহাড়ের ভিতরে যে মেইন জিনিসটা সেটাই কিন্তু আপনাদের দেখাতে পারিনি, সেটা হলো একটা পাহাড় আছে ছোট, সেটার নামই হলো মূলত চন্দ্রডিঙা পাহাড়। তো কথিত আছে, মানে মানুষেরা বলে যে ওখানে 4 সওদাগরের নৌকা ওখানে ডুবে গিয়েছিল, যার কারণে ওইটার নাম হলো চন্দ্রডিঙা পাহাড়। এবং ওই পাহাড়টার আকৃতিও নাকি অনেকটা নৌকার মতো। আর ওখানে একটা বটগাছ আছে, বটগাছটা হলো অনেক পুরাতন, আপনারা যদি যান দেখতে পারবেন। ওখানে হলো গিয়ে সাপও আছে। তো আপনারা যদি যেতে পারেন তাহলে এই জিনিসগুলো দেখতে পারবেন, বাট আমরা দুর্ভাগ্যবশত যেতে পারিনি, আমরা জাস্ট সামনে থেকে ঘুরেই চলে যাচ্ছি। তো আমরা এখন চন্দ্রডিঙা পাহাড় থেকে বের হয়ে আসলাম। আর এই যে আমরা কিন্তু রুবেল ভাইয়ের সাথে মূলত আজকে এখানে কলমাকান্দায় ঘোরাঘুরি করছি রুবেল ভাইয়ের বাইকে। তো ভাই, আপনারা যদি এখানে ঘুরান তাহলে কেমন খরচ এবং কোন কোন জায়গাগুলো ঘুরান? আমাদের রেত্রকোনা কলমাকান্দা থানা, আমরা এটা হচ্ছে কলমাকান্দা উপজেলা, পাশে আছে দুর্গাপুর উপজেলা। দুর্গাপুর আর কলমাকান্দা উপজেলার ভিতরে 7টা থেকে 8টা স্পট আছে। এগুলো সবগুলো দেখলে এখন তেলের কাইসেস তার জন্য 600, আপনার 1800 থেকে 1600 টাকা আমরা ভাড়া নেই। আর এখানে শুরু করি আমরা 5 গাঁও, এটা হচ্ছে চন্দ্রডিঙা, এরপরে পাতলাবানের নদী আছে, এরপরে গোপালবাড়ির চিংড়ি পাহাড় আছে, এরপরে মোমিনিটিলা আছে, মাজার আছে। এটা হচ্ছে আমাদের কলমাকান্দা এর ভিতরে। আবার দুর্গাপুর উপজেলা যাইলে এই জায়গা আছে, সাদামাটি আছে, সমস্যা নদী আছে, বিজেপি ক্যাম্প আছে। আচ্ছা, মানে একদম কলমাকান্দা এবং ওখানে সব জায়গায় একসাথে ঘুরে আর কি প্যাকেজ, একদম সারাদিন মোটামুটি যতগুলো স্পট আছে প্রত্যেকটা স্পট আর কি আপনি ঘুরিয়ে দেখাবেন বাইকে করে। আচ্ছা, তো আমরা হলাম কি এখন চন্দ্রডিঙা পাহাড় থেকে আসলাম, আর আজকে আমরা সারাদিন ভাইয়ের সাথে ঘোরাঘুরি করব। প্রথম একটা স্পট আমরা কমপ্লিট করলাম। এরপর আমরা কোথায় যাচ্ছি? এরপর পাতলাবানের নদী, এরপরে আমরা যাবো পাতলাবানের নদী, পাতলাবানের দিকে। যেটা মহাদেব দিয়ে পড়ে। আচ্ছা, তো আপনারা যদি রুবেল ভাইয়ের সাথে ঘুরতে চান তাহলে আমি নাম্বারটা ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে চলে আসবেন। আমরা এখন আছি পাতলাবন, আর এখানে একটা ব্রিজ আছে এরকম, এবং এখান দিয়ে ওই যে দূরে পাহাড়গুলো কিন্তু অনেক দূরে। আর এখান দিয়ে যে পানি যাচ্ছে, এটা একটা নদী মূলত। পানি এখন যদিও কম, যদি একদম ভরা বর্ষা আসেন তখন কিন্তু পানি অনেকটাই বেশি থাকবে। তো এখানে আমাদের বাইক দাঁড়িয়েছে, এখন আবার উঠে আমরা চলে যাবো আমাদের পরের স্পটে। আর এখান দিয়ে যে পানিগুলো চলে যাচ্ছে এই ব্রিজের এই পাশ থেকে এই পাশে। তো ভিউয়ার্স, আমরা এখন আছি গোপালবাড়ি পাহাড় কিন্তু ওদিকে, আমরা এখন হেঁটে হেঁটে ওখানে যাবো। আর এখানে লেখা আছে বাংলাদেশের সর্বশেষ সীমানা, যদি এটা ছিঁড়ে ফেলা হয়েছে। তো আমরা এখন এদিক দিয়ে হেঁটে হেঁটে ওদিকে যাবো। আর এখানে প্রচুর পাখি ডাকছে, আর দেখতে পাচ্ছেন কুয়াশা ভাব। তো ভিউয়ার্স, আমরা এখন গোপালবাড়ি পাহাড়ের উপর উঠবো। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, এবং আকাশ কিন্তু মেঘলা হয়ে এসেছে, ঝড় নামার একটা চান্স আছে। আর এখানে কিন্তু আমরা যে যাচ্ছি রাস্তার মাঝখানে কিন্তু কাদা। কোন দিকে যাবো? আর তুমি জানো, এখানে তো পানি, ওদিকে যেতে হবে। তো আমাদের কিন্তু আমরা ওই পাহাড়ের ওদিকে যেতে যাচ্ছি, বাট রাস্তার মাঝখানে কাদা পানি। আর আপনারা যারা বর্ষাকালে এখানে আসবেন অবশ্যই ছাতা বা বিশেষ করে রেইনকোট আনবেন, কারণ ছাতা আনলে বাইকে ঘুরলে দেখা যায় যে তখন ছাতাটা ধরা যায় না, বাট রেইনকোট থাকলে তখন বৃষ্টিটাকে আপনারা করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর হাঁস ক্যাট সাউন্ড হচ্ছে। ভিউয়ার্স, একবার আমার বাম পাশের আকাশটা দেখেন কতটা মেঘলা, এখানে প্রচুর ঝড় নামবে দেখেই বোঝা যাচ্ছে। আর আমার ডান পাশে মেঘালয়ের পাহাড়, এটি কিন্তু ভারতে পড়েছে। আর ওয়েদারটা একদম জোস, এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে ঝড় নামবে মোটামুটি শিওর। আপনারা যারা এই কলমাকান্দা আসবেন ঘোরার জন্য অবশ্যই সাথে রেইনকোট বা কিছু রাখবেন বৃষ্টি থেকে রক্ষা পেতে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার দুই পাশে পানি, এবং এখানে ক্ষেত, চারপাশে ভিউটা যদি একবার দেখেন একদম অসাধারণ একটা ভিউ। তো আপনারা অবশ্যই আপনারা ভাবেন যে মানে বাংলাদেশের কোথায় ঘুরবো, বাংলাদেশে তো ঘোরার জায়গা নেই, আমরা মেঘালয় যাই, অন্য কান্ট্রি যাই, নেপাল যাই, বাট বাংলাদেশের যে সুন্দর জায়গা আছে একবার দেখেন। আমার পিছনে ভিউটা দেখেন কতটা মেঘ, এবং যে কোনো সময় কিন্তু প্রচণ্ড ঝড় হবে। আর আপনারা তো জানেনই যে ভারতের মেঘালয় কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হয়। এবং সামনে হলো গোপালবাড়ি পাহাড়, দেখতে পাচ্ছেন এই পাহাড়ের চূড়ায় কিন্তু আপনারা উঠতে পারবেন। আমরা উঠে ট্রাই করব, যদিও জানি না পারবো কিনা। এর মধ্যে যদি বৃষ্টি নেমে যায়
তাহলে কিন্তু পারবো না। ভিউয়ার্স, আমি এখন আছি একদম ভারতে বলা যায়, মানে ভারতের একদম বাংলাদেশের শেষ প্রান্ত এবং ভারতের শুরুর প্রান্ত। এই যে এখানে এই যে ধান ক্ষেতটা দেখছেন, এটা হলো বাংলাদেশ, আর এই সাইডটা আমি যেখানে আছি সেটা হলো ভারত। এবং আপনারা এই যে এদিক দিয়ে উপরে উঠে যেতে পারবেন এই গোপালবাড়ি পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। এবং আকাশ যে মেঘলা, কিছুক্ষণের মধ্যে কিন্তু ঝড় নামবে। তো আমরা দেখি কতটুকু উপরে ওঠা যায়। একটু উপরে উঠি, বেশি উপরে উঠবো না, কারণ বেশি উপরে উঠে যদি ঝড় নেমে যায় তাহলে কিন্তু একদম কাদা হয়ে যাবে। যে আমি যদি দেখাই, এই যে দেখেন এখানে যদি কাদা হয়ে যায় তাহলে কিন্তু পরে নামাটা অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা মোটামুটি দেখি অর্ধেক উঠবো। ভিউয়ার্স, আমি কিন্তু পাহাড়ের উপর উঠে গেছি, কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টি নেমেছে আর পাহাড় পুরোটা কাদা হয়ে গেছে। উফ, ভিউয়ার্স, আমি এখন আছি বাংলার কাশ্মীর কলমাকান্দা, এবং এমন এক বিপদে পড়েছি, বৃষ্টি ঝড়, তার মধ্যে আমি পাহাড়ে উঠেছি, তাও আবার ভারতের পাহাড়। পুরো অবস্থা খারাপ। বৃষ্টি নামার কারণে আমরা আর পাহাড়ের বেশি উপরে উঠিনি, একটু উঠেছিলাম, উঠার পর নেমে যাচ্ছি, মানে নেমে গিয়েছি, এখন আবার চলে যাচ্ছি কারণ বৃষ্টি পড়ছে। আর আপনারা আসলে অবশ্যই একটু সময় বুঝে এইভাবে আসবেন। তো আকাশ কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে, আমরা এখন আবার ব্যাক করছি। আর এখানে রাস্তা একদম এত চিকন, হ্যাঁ আস্তে আস্তে হাঁটো, রাস্তা আসলে এখানে এত চিকন। আর একটু ওই লেগেছিলাম। ভিউয়ার্স, আমরা এখন আছি মুমিনের টিলা। আমরা পাতলাবন ঘুরে তারপরে ওই গোপালবাড়ি যে পাহাড় ছিল সেখানে ছিলাম, এবং সেখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। এবং সেখান থেকে পরে বৃষ্টি কমার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বাইকে করে এখন চলে এসেছি মুমিনের টিলা। এটা হলো মূলত একটা টিলা, একটু উঁচু দেখতে পাচ্ছেন। এখানে আপনারা উপরে উঠতে পারবেন, উপরে অনেক গাছগাছালি আছে, একটু পাহাড়ের উপরে জঙ্গল টাইপ ভাইব আর কি। তো এখানে উঠে আপনারা ছবি টবি তুলতে পারবেন। তো আমরা এখন একটু উপরে উঠবো, জাস্ট কিছুটা উপরে উঠে ভিউটা দেখবো, দেখে আবার নেমে যাব। আর মুমিনের টিলায় ওঠার জন্য এদিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপর উঠতে হবে। আর আমাদের লাক আসলে ভালো যে গরম নেই, এখানে যদি গরম থাকে তাহলে কিন্তু প্রচুর কষ্ট হতো। বাট আজকে ওয়েদার অনেক ভালো, মানে ভালো বলতে গোপালবাড়ি পাহাড়ে উপরে উঠতে পারিনি বৃষ্টির কারণে, ওই হিসাবে ভালো না, বাট এমনি গরম কম। আর আমরা এখন হচ্ছে এই মুমিনের টিলায়, আর ওদিকে আমাদের বাইক রাস্তায় রাখা। তো কিছুক্ষণ হাঁটার পর আমরা উপরে চলে এসেছি মুমিনের টিলার উপরে। আর এই যে নিচে এই সিঁড়িগুলা পাড়ি দিয়ে উপরে উঠেছি, হাঁপিয়ে গেছি কিছুটা। আর এই হলো মুমিনের টিলা, এবং এখানে কিন্তু আরও উপরে উঠা যায়, ওখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। আর এখানে আসলে আপনারা মেনলি পাবেন চারপাশে প্রচুর গাছপালা, আর উপর থেকে দেখতে পাচ্ছেন নিচের ভিউটা। আর সূর্য কিন্তু আছে, বাট রোদ ওইরকম নেই যেহেতু মেঘলা আকাশ। আর এখানে আসলে আপনারা চাইলে আপনাদের 1 নম্বর কাজটা সেরে নিতে পারেন, যেহেতু মানুষ নেই। ঠিক 1 বছর আগে এই মাজিদ ভাই, আমাদের সিনিয়র বড় ভাই, এই গাছটিকে পানি দিয়েছিল। আজ ঠিক প্রায় 1 বছর পরে আবারও এসে সে পানি দিচ্ছে এই গাছটিকে। কিছু সিঁড়ি পার হয়ে আসার পর আমরা এখন আরও সামনের দিকে যাচ্ছি। সামনে কিন্তু আরও উপরে ওঠা যায়। আর এখানে কিন্তু বিশাল বড় বড় গাছ, একদম নীরব জায়গা, চারপাশেই গাছগাছালিতে ভরা। তো আমরা আরেকটু উপরে উঠলে সুন্দর একটা ভিউ পাবো হয়তো। মুমিনের টিলার উপরে উঠলে এরকম একটা ভিউ পাবেন। আরেকটু উপরে উঠা যায়, ওই যেখানে একটা ছাতার মতো আছে, জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু আরেকটু ভালো ভিউ পাবেন। বাট আমি একদম হাঁপিয়ে গেছি আসলে, কারণ ওখানে বৃষ্টিতে ভিজেছিলাম। আর তারপর যখন এখানে উঠছি হাঁপিয়ে গেছি, অনেকটা ঘেমে গেছি। যদিও রোদ কম, রোদ বেশি থাকলে আরও বেশি কষ্ট হতো। আর এই হলো চারপাশের ভিউ। তো আমরা এখন নেমে যাব, কিছুটা উপরে উঠেছি। আপনারা যারা আসবেন মুমিনের টিলায় ট্রাই করবেন পুরাটাই উঠার। তো আমরা আজকে মূলত চলে যাব বিরিশির, এবং বিরিশিতে আমরা রাতে থাকবো।
তো যেই কারণে আমি আর বেশি কষ্ট করতে চাচ্ছি না এখন, এই জন্য বেশি উপরে উঠিনি। আপনারা অবশ্যই আসলে আরও উপরে উঠবেন। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি সাত শহীদের মাজার। আর এখানে প্রচুর গাছপালা, অনেক সুন্দর, একসাথে মনে হচ্ছে যেন একই লাইনে আছে এবং প্রত্যেকটা গাছের একই সাইডে লাল রং করা, এবং এগুলো হলো মেহগানি গাছ। তো আমরা কিন্তু এখন বাংলাদেশের একদম শেষ সীমানা, ওইদিকে হলো ইন্ডিয়া। ওইদিকে বলতে এই যে এই সাইডে ইন্ডিয়া, এই সাইডেও ইন্ডিয়া, সামনেও ইন্ডিয়া, সব দিকে ইন্ডিয়া। জাস্ট এই যে এখানেই হলো কি বাংলাদেশের সীমানা শেষ, এবং এখানেই বাংলাদেশের 7 জন শহীদের কবর, যুদ্ধের সময় তাদেরকে মেরে ফেলা হয়েছিল। আর ওই পাশে গেলে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু ইন্ডিয়াতে পড়েছে। এই যে এখানে আছে 5 জনের কবর, এখানে আছে 2 জনের কবর, এবং এইখানে মাঝখানে লেখা আছে 7 জনের নাম এবং কোথায় জন্মগ্রহণ করেছে সব কিছু এখানে লেখা আছে। আপনাদেরকে যদি আমার এই গুগল ম্যাপটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে বাম পাশে এই সাদা রেখাটা যে দেখছেন, আমরা ধরলাম গিয়ে নীলটা, এবং বাম পাশে ইন্ডিয়া, ডান পাশে ইন্ডিয়া। আর এই যে ডানে একটা নদী গিয়েছে, এটা হলো গণেশ্বরী রিভার আর কি। তো গণেশ্বরী রিভারটা হলো গিয়ে এটা। তো এই নদীটা কিন্তু ওই পাশে কিন্তু ইন্ডিয়া এবং এই পাশে বাংলাদেশ, আর ঠিক বামে ওই পাশেও কিন্তু ইন্ডিয়া, ম্যাপ দেখেই বোঝা যাচ্ছে। আর আমরা একদম মাঝামাঝি জায়গায় আছি, এটা হলো বাংলাদেশের জায়গা। ভিউয়ার্স, বিজয়পুর লেক যাওয়ার আগে আমরা যে দুর্গাপুর যাচ্ছিলাম, এখানে আগে একটা নদী আছে, এটা হলো সোমেশ্বরী নদী। তো এই নদীটা আমাদের পার হতে হবে। তো এই নদী বর্ষাকালে যখন পানি বেশি থাকে তখন কিন্তু নৌকা দিয়ে পার হওয়া যায়, আর যখন পানি কম থাকে, বর্ষাকাল থাকে না, তখন কিন্তু হেঁটে হেঁটেও পার হওয়া যায়। মানে হাঁটুর নিচ পর্যন্ত আর কি পানি থাকে, তখন জাস্ট প্যান্ট উঁচু করে জুতোটা হাতে নিয়ে পার হয়ে যেতে পারবেন। বাট এখন যেহেতু পানি আছে, মানে বৃষ্টি হয়েছে এবং বর্ষাকাল চলে আসছে, তো এই কারণে এখানে আমরা হেঁটে যেতে পারবো না, নৌকা নিয়ে যেতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখন এই ট্রলারে করে সোমেশ্বরী নদীটা পার হব। আর এখানে কিন্তু ট্রলারে ওঠার সময় কিন্তু একটু পানি থাকে, যার কারণে যে জুতাটা খুলে নিয়েছি। তো আপনারাও জুতাটা খুলে নেবেন এবং প্যান্ট থাকলে ওই রকম প্যান্ট পরাবেন যাতে একটু উপর উঠাতে পারেন। আর এই যে ছেড়ে দিতে জাস্ট এই পার থেকে ওই পার পর্যন্ত যাওয়া। কত ঠান্ডা হয়ে গেল। এই যে আমরা কাঁধে ভর দিয়ে, এই যে আমরা দুজনে কাঁধে ভরতে আরেকটু মিশাও। ভিউয়ার্স, আমরা এখন আছি বিজয়পুর লেক, আর এই যে এটা হলো মেইনলি লেক। আর আমরা এই দিক দিয়ে উঠবো, এদিক দিয়ে উঠলে ওখানে পাহাড় আছে, ওই পাশে চীনামাটির পাহাড়ও আছে। তো আমরা এদিক দিয়ে মেইনলি ঘুরবো। আর এখানেই আমাদের বাইক নামিয়ে দিয়েছে। আপনারা কিন্তু ওই যে রিজার্ভ গাড়ি নিয়ে আসতে পারেন, বাইক নিয়ে আসতে পারেন। আর এখানে কিন্তু অনেক দোকান আছে এবং এখানে কিন্তু কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা দুপুরের খাওয়া দাওয়া করতে পারবেন। ভিউয়ার্স, আমি এখন আছি বিজয়পুর লেকে, আর দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিজয়পুর লেক, আর আমি দাঁড়িয়েছি বিজয়পুর যে পাহাড়টা আছে এই পাহাড়ের উপরে। এবং এই লেকের পানি কিন্তু একদম স্বচ্ছ এবং ভিন্ন টাইপের একটা কালার, অনেকটা সবুজ নীল এরকম টাইপের একটা কালার, এবং আরও ভিন্ন থাকে যখন শীতকাল থাকে। এখন যেহেতু বর্ষাকাল, মানে বৃষ্টি পড়ছে, সকালে আজকে বৃষ্টি পড়েছে, যার কারণে কালারটা পরিবর্তন তেমন একটা হয়নি। আর এখানে যদি দেখাই যে পাহাড়টা, এখানে ইউনিক জিনিসটা হলো পাহাড়ের মধ্যে যে পাথরগুলো আছে কালার দেখেন 3 কালার, মানে ভিন্ন রকম কালার। তো মূলত এটাকে বলা হয় মানে চীনামাটির পাহাড়, যেটাকে বলে চীনামাটির পাথর আর কি। তো এখানকার এইসব পাথর দিয়ে কিন্তু কাপ, প্লেট এসবও তৈরি হয়, এবং লেকটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এবং এই লেকে দেখলাম নৌকা আছে, হয়তো নৌকা দিয়ে ঘোরা যায় সম্ভবত, আর ওখানে মাছও ধরছে। বিজয়পুর পাহাড় ঘোরা শেষে আমরা বিরিশিরির একটা গেস্ট হাউসে চলে যাই। আপনারা চাইলে কলমাকান্দা বাজারে 700 থেকে 1000 টাকায় হোটেলে থাকতে পারবেন। সেখানে সাধারণ মানের কিছু হোটেল রয়েছে। আমরা যেহেতু বিরিশিরি থাকবো, তাই এখানে কম খরচে একটি গেস্ট হাউস খুঁজে নিই। তো ভিউয়ার্স, বিরিশিরি আসার পর মূলত আমরা এই হোটেলে উঠলাম।
আর এটার নাম হলো YMCA গেস্ট হাউস। তো আপনারা চাইলে এখানে থাকতে পারেন এবং এটা হলো একটা ডাবল বেডরুম, মানে দুজন থাকতে পারবে আর কি। তো আমাদের এই রুমে দুইটা খাট আছে, সিঙ্গেল বেড আর কি। এখানে একজন শুইতে পারবে, এখানে একজন শুইতে পারবে। আর এখানে একটা হ্যাঙ্গার আছে, আপনারা যে কোনো কিছু রাখতে পারবেন। আর এখানে চার্জ দেওয়ার জায়গা থেকে লাইট, ফ্যান, এবং এটা কিন্তু একটা এসি রুম। তো এসি রুমের ভাড়া হলো মূলত 1300 টাকা। আর আপনারা যদি নন এসি রুমে থাকতে চান তাহলে ভাড়া পড়বে 770 টাকা, এবং এটা কিন্তু চেঞ্জ হতে পারে, তাই আপনারা যোগাযোগ করে আসবেন, আমি নাম্বারটা দিয়ে দিব। আর যদি একটু ভিতরে ঢুকি, রুমটা ছোট হলো, মোটামুটি ছোটোর মধ্যে ভালো। এখানে একটা টেবিল আছে, আর এখানে মশারিও আছে দুইটা, আর এখানে একটা আয়না আছে যদি সাজুগুজুর জন্য দরকার পড়ে। এটা হলো গিয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো ওয়াশরুম। এটা হলো মেনলি ওয়াশরুম। আচ্ছা, লাইট জ্বালানো আছে। তো ওয়াশরুম হলো হাই কমোড, মানে বাজেট অনুযায়ী মোটামুটি ঠিক আছে। এটা হলো বেসিন, আর এটা হলো আয়না।